আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি জানি আপনারা অনেক অপেক্ষা করছেন। আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরনো ঘটনা তাকে জোগাড় করতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে, তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। ভিডিও বেশি লম্বা করব না, ছোট্ট ভিডিও, ক্রিস্পি ভিডিওর মধ্যে করে আমি ছেড়ে দেব। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে 10 তারিখ শনিবার সন্ধ্যেবেলা একটি মিটিং হয়েছে, শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, আচ্ছা দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সার্জিও গোর এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো রুবিওর সঙ্গে রুবিওকে ফোন করেন। মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর, সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে, আমি জানি না। সার্জিও গোরের সঙ্গে উনি ফোন করেন, ফোন করে সার্জিও গোরকে কথা বলেন। তারপর সার্জিও গোরকে উনি বলেন, মার্কো রুবিও বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও গোর, তখন শেখ হাসিনাকে প্রথমেই এই সম্বোধন করেন, হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার। মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে। তা মোটামুটি আমি যা নোট পেয়েছি, আমি পুরোটা পেয়েছি বলে আমি কখনো দাবি করব না। যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি। এটা হয় প্রায় 17 মিনিট পর্যন্ত তাদের মধ্যে কথা হয়। সেখানে মার্কো রুবিও যেটা বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে। এর অন্যথা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে যা আমরা স্বীকার করি। ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে। এইটুকু আমার কাছে নোটটা এসছে। তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ম্যাডাম প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে বা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসেবেই তারা গণ্য করছে, এবং সেটা বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী, ওদের তো সচিব বলে কিন্তু আসলে হচ্ছে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও বলতে দ্বিধা করেননি। এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না, আমিও আপনাদের বলতেও পারবো না, কারণ কবে কি হবে। তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে, তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে। এখন প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে কি, তিনি এখন বর্তমান যে পরিস্থিতি ট্রাম্প যেটা করছেন সেটার কথা বলছেন,
নাকি অন্য কোনো কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি, ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবো না। এর পরপরই হয় কি, আপনাদের যিনি রাষ্ট্রদূত, নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা, আমি তার নাম বলতে পারবো না, তার নাম বলতে মানা আছে, এক আওয়ামী লীগের নেতা, আঁচ দিতে পারি তার নাম চৌধুরী, তার সঙ্গে গোপনে কথা বলেন। বাংলাদেশের কি বলে, বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। এবং তিনি এই যে নির্দেশ, যেটা মার্কো রুবিও যেটা কথাটা বলেছেন, সেই কথাটা তাকে জানানো হয়েছিল, শেখ হাসিনাই জানিয়েছিলেন, সেই কথাগুলো উনিও জানতেন। আর আমাদের ক্রিস্টেনসেন তিনি তো জানতেনই, মার্কো রুবিও বা সার্জিও গোর মারফত তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন। ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাদের বললাম। এবং আমি এটা শুনেছি যে ভারতবর্ষ খুব একটা বেশি দেরি করতে চাইছে না, কিন্তু মার্কো রুবিও জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর, তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল। ফলে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতোভাবে সাহায্য করবে, এটাও আমি আশা করি। তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন। এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন, প্রায় মিনিট 3-4 মতো কথা হয়। তারপর অজিত দোভালের সঙ্গে মিনিট 3-4 মতো কথা হয়। কথা হয়ে এই 17 মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে, এই 17 মিনিটের মিটিং এর এটা হলো গিয়ে নির্যাস। এই নির্যাসটুকু আপনাদের আমি বললাম, একটা ফালতু কথা এর মধ্যে নেই। সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম, সোহানি রাত ঢল চুকি না জানে তুম কব आओगे, এবার গানটা গাইতে শুরু করুন। হয়তো কিছুদিন সময় লাগবে, 2-4 দিন হয়তো সময় লাগবে, আর 2-1 মাস সময় লাগবে। আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না, কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ, চারদিকে যা গন্ডগোল লেগেছে। আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন, সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না। আমি কি অপরাধ করেছি জানি না, তো আমার ভিডিও দেখেন না, তাতে আমার কিছু বলার নেই, সেটা আপনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা 71-এর পর 2025-এ দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি। সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি, একেবারে সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ। সম্মানিত দর্শক, যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার M.R. খান, তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন, বলতে পারেন বোমা ফাটিয়েছেন। আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, সেটি নিয়ে আজকে কথা বলবো। ব্যারিস্টার M.R. খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে, ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। কেন এমন কথা বললেন তিনি? এর আইনি ভিত্তি কি, কিংবা তার যুক্তিগুলো কি? M.R. খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি
কতটা গুরুত্বপূর্ণ। এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই। এটি নিয়ে আমরা একটি কন্টেন্টও করেছি। যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন, স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে, সেখানে ব্যারিস্টার খান এই রায়কে মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন। সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান prepared the submission independently, enclosing annexes with evidence of riotous violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh judicial processes under the interim government. As of now, the ICTBD and interim authorities have no responded to the submission. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে, তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম। যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন। দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন। যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে, যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে। অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তবে এখন পর্যন্ত আইসিটিবিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলুন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা। ব্যারিস্টার এমআর খান যুক্তি দিয়েছেন 2024 সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না, অর্থাৎ এটি টিকবে না, এটি তিনি বলছেন। তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। রোম সংবিধি, রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। অর্থাৎ 2024 জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে। এটা দুই পক্ষ থেকে এসেছে। এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার এমআর খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি, যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তাহলে এটা নিয়ে যে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি ক্ষান্ত হবে, শেষ হবে, বিরতি করবে। এমআর খান জোর দিয়ে বলেছেন 2010 সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইসিটিএ 1973 অনুচ্ছেদ 7 অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
তিনি বলেছেন, রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় 4টি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে। মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন। এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ, যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে, বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে। আইনের কথা একটু কাঠখুট্টাই মনে হয় আমার কাছেও। খান যুক্তি দিয়েছেন, সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না, মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না। কি বলছেন? বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি। তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে। এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার যে করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য, মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনের মতো কেপিআই অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে। এ সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি, গণমাধ্যমে এগুলো উঠে এসেছে। মিস্টার খান বলছেন, সংগঠিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। খান বলেছেন, সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর 51 3 অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন, বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয়। প্রতিবেদনের সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল, এটি তিনি বলছেন। মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইনশাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন, হাজির করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিওয়াই এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিআর, এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরেছেন। মানে এই দুটো সংক্রান্ত যে মামলা সেখান থেকেও আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন। তিনি আইসিসির কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত 2010 উল্লেখ করেছেন। একইভাবে আইসিটিওয়াই এর প্রসিকিউটর বনাম তাদিজ 1999 এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক 2000 সাল উল্লেখ করা হচ্ছে। মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান। জুলাই আগস্টের রোম সংবিধির উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক সারণীও তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানই পূরণ হয়নি। অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে, কোনো উপাদানই তাতে পূর্ণ হয়নি। তিনি হংকং বিক্ষোভ 2019-2020 এবং মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড বিক্ষোভ, জর্জ ফ্লয়েডের কথা আপনাদের মনে আছে, 2020 ঘটনা, ওই ঘটনার মতো, ওই বিক্ষোভের মতো বিশ্বব্যাপী আরো যে উদাহরণ আছে, এই উদাহরণগুলোর দিকেও তিনি ইঙ্গিত করেছেন, যেখানে হতাহতের ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও, আপনারা জানেন ফ্লয়েডের ঘটনায় কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, হতাহত কেমন হয়েছিল। এই বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সংস্থা এগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করেনি, বলছেন ব্যারিস্টার এম.আর. খান। খান জোর দিয়ে বলেছেন, দাঙ্গা নিয়ন্ত্রণ এমনকি মারাত্মক হলেও আন্তর্জাতিক ফৌজদারি আইনের পরিবর্তে তা দেশীয় মানবাধিকার আইনের আওতায় পড়ে। এসব যুক্তির আলোকেই তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠিত নজিরের ভিত্তিতে আইসিসির সামনে মামলাটি উত্থাপন করা হলে এটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বা বাতিল হয়ে যাবে, মানে কোয়াশমেন্ট যেটিকে আমরা বলি। অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য সম্ভাব্য মানবাধিকার উদ্বেগ স্বীকার করে
মিস্টার খান বলেছেন, ঘটনাগুলো অভ্যন্তরীণ সহিংসতা, অস্থিরতা এবং জনতার সহিংসতা, কোনো পরিকল্পিত প্রচারণা নয়। মিস্টার খানের এই প্রতিবেদন সাবমিশনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি বিডির যে রায়, তা আবারও জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন বা তুলতে পারেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করতে চাই, তা হলো মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন, এর আলোকে বা তার দাবির ভিত্তিতে কি আন্তর্জাতিক পর্যায়ে এই রায়কে চ্যালেঞ্জ করা যাবে? যদি করা যায়, সেটা কে করবে? আওয়ামী লীগ কি করবে, কিংবা আওয়ামী লীগের পক্ষে অন্য কেউ, তৃতীয় কোনো পক্ষ? আবার এই বক্তব্য সরকার কিভাবে নিচ্ছে, তারা এই সম্পর্কে কি বলবে? আইসিটি বিডি বা কি পদক্ষেপ নেবে মিস্টার খানের যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্য? তারা করবে কিনা, তারা এটিকে খণ্ডন করবার মতো উপযুক্ত মনে করবে কিনা, এটি অ্যাবসলিউটলি তাদের এখতিয়ার। তবে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে বিষয়টি নিয়ে যদি একটি মতামত উপস্থাপন করা হয়, তাহলে এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত সংবেদনশীল বিষয় সহজেই এর কি বলবো, এটি ক্ষান্ত হবে, এটি নিয়ে তর্ক বিতর্ক থামবে। কারণ আমরা আইনের মানুষ নই, আইনত ব্যাখ্যা জানি না। যারা জানেন তারা এটি নিয়ে মুখ খুললে আমার মনে হয় সকলের সংশয় নিরসন হতে পারে। যাই হোক, শেষের দিকে চলে এসেছি। সর্বোপরি একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে যুক্তিগুলো এতক্ষণ আমি কতটা বুঝলাম না সেটা বিষয় নয়, মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এবং যে আলোচনার অবতারণা তিনি করেছেন, তার আসলে প্রভাব কি হবে? দর্শক, আপনি কি ভাবছেন মিস্টার খানের এই বিস্ফোরক দাবির বিষয়ে? কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি।